হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটা 24/7 অফিসিয়াল রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি স্পেশাল ক্লাসে। সাধারণত আমি আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে 20 মিনিট শো নিয়ে থাকি, কিন্তু সামনেই যেহেতু তোমাদের এখন আরআরবি গ্রুপ ডির পরীক্ষা চলছে, পাশাপাশি তোমাদের সামনেও এনটিপিসি আরআরবি গ্রুপ ডির পরীক্ষা থাকছেও, তো সেই কারণে আমার কোথাও মনে হলো যে তোমাদের জন্য কিছু স্পেশাল শো অ্যারেঞ্জ করা যেতে পারে, এবং তাই জন্যই আজকে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোরতেই প্রশ্ন দেয়, সেই রকম একটা টপিক তোমাদের 20 মিনিট শো এর মধ্যে নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা সম্পূর্ণ সারা ভারতের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ মনুমেন্ট রয়েছে, কতগুলো গুরুত্বপূর্ণ সাইটস রয়েছে, কি কি জায়গা রয়েছে, স্থাপত্য রয়েছে, সমস্ত কিছু জেনে যাবে একদম ডিটেলে। এবং সেখানে আর্কিটেকচার যে সমস্ত বিভিন্ন ভাগগুলো হয়, চিত্রশৈলীর যে ভাগগুলো হয়, সেগুলোও আমি তোমাদের সাথে ব্যাখ্যা করে দেব। সঙ্গে থাকছে মন্দির, ভাস্কর্য, অর্থাৎ সম্পূর্ণ কালচারাল যে সমস্ত স্কাল্পচার, স্থাপত্য, সমস্ত কিছু আজকের ক্লাসে কিন্তু কভার হয়ে যাবে। তাই সকলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই সেশনটাকে মন দিয়ে দেখো এবং মন দিয়ে সেশনটা, ক্লাসটা করো। তো শুরু করছি আজকের ক্লাস। সকলকে ওয়েলকাম জানাচ্ছি, এবং আমার ক্লাসের শুরুতেই আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিতে চাই, কারণ তোমরা যদি এখানে জয়েন থাকো তাহলে এই গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসের আপডেট বা গুরুত্বপূর্ণ সমস্ত পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। তাই যারা যুক্ত নেই তারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটা স্ক্যান করে জয়েন করে যেতে পারো, অথবা তোমাদের কমেন্ট সেকশনে আমি একটা লিঙ্ক শেয়ার করে দেব, সেই লিঙ্কে ক্লিক করেও জয়েন করে যেতে পারো। রেগুলার বসে তোমাদের সাথে আমার বিকেল 4টেয় ক্লাস থাকে, মানডে টু ফ্রাইডে। তো কেউ মিস করবে না এই ক্লাসটা। এখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে করিয়ে থাকি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস, আজকের স্পেশাল সেশন, যেখানে থাকছে ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপত্য, ভাস্কর্য, মনুমেন্ট এবং জায়গা। চলো শুরু করছি। ফার্স্টেই চলে আসি, এখান থেকে আমাদের এনটিপিসির 2025-এও কিন্তু অনেকগুলো প্রশ্ন দিয়েছে। আরআরবি গ্রুপ ডিতেও কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে মারাত্মক কোয়েশ্চেন আসছে। তো আর মানে কারেন্ট অ্যাফেয়ার্সের তরফ থেকে কি টাইপের প্রশ্ন এই জায়গাগুলোর থেকে আসতে পারে, সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। ধরো নতুন কোনো এক্সক্যাভেশন হলো, নতুন কিছু স্থাপত্য আবিষ্কার করা হলো, নতুন কিছু খনন কার্য হলো, এবং সেখানে নতুন কিছু আবিষ্কার হলো, তো সেটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাচ্ছে। সেই হিস্টোরিক্যাল সাইটটা আমাদের গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, এবং সেই অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসছে। ইভেন কি তোমরা, আমি যখন পড়াবো তখন দেখতেই পাবে, এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ফোর্টের মধ্যে, যেখানে আধুনিক সায়েন্স আমরা যেটাকে বলে থাকি, সেইটা অ্যাপ্লাই করা হয়েছে অত প্রাচীন যুগে। তো সেই সময়েও তারা কিভাবে সায়েন্স অ্যাপ্লাই করেছিল, সেইখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে। এগুলো সবটাই আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ কমন সেন্সের মধ্যে পড়ে, এবং এইগুলো সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। তাই এই সমস্ত জায়গাগুলো অ্যাওয়্যার তোমাদেরকে থাকতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো ফার্স্টেই আমরা চলে আসি আমাদের প্রাচীন যে সমস্ত গুহা স্থাপত্য ছিল সেই জায়গাটায়। প্রাচীন গুহা স্থাপত্যের মধ্যে কেভ আর্কিটেকচারের মধ্যে দেখো, আমরা বারাবার গুহা যেটা পেয়ে থাকি সেটা হয়ে যাচ্ছে বিহারে অবস্থিত। কোন জায়গাটি বা কোন স্থাপত্যটি কোথায় অবস্থিত, এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হয়। কোন রাজার সময়কালে সেটা নির্মাণ করা হয়েছিল, যদি এরকম ইনফরমেশন পাওয়া যায় আমাদের ইতিহাসের অ্যাঙ্গেল থেকে, তাহলে সেটাও আমাদেরকে পড়ে রাখতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিহারে অবস্থিত, এবং এটা প্রাচীনতম শিলালিপি গুহার মধ্যে পড়ছে, অর্থাৎ ওল্ডেস্ট রক কাট কেভের মধ্যে আমাদের পড়ছে। পাথর কেটে যে গুহা বানানো হয়েছে, ঠিক আছে। এবং এটা দেখো, মৌর্য যুগে আজীবিকা সম্প্রদায় যেটা ছিল, আজীবিকা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের জন্যই কিন্তু এটাকে নির্মাণ করা হয়েছিল বারাবারা কেভ। ঠিক আছে, এবং যেরকম এরকম কেভের মধ্যে আমরা দেখতে পাই লোমাস ঋষি গুহা কেভ, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লোমাস ঋষি গুহা কেভ। ওকে, এছাড়া দেখো অজন্তা এবং ইলোরার যে
স্থাপত্য, এটা আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে ডিক্লেয়ার করা হয় 1983-তে, এবং আমাদের ভারত থেকে প্রথম যে সমস্ত জায়গাগুলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে তার মধ্যে কিন্তু অজন্তা এবং ইলোরাও রয়েছে। ঠিক আছে, তো অজন্তা হলো আমাদের বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক, যেটা ভাকাটাকা রাজবংশ যে ছিল সেই রাজবংশের সময় নির্মাণ করা হয়েছিল, এবং এই দুটো স্থাপত্যই আমাদের কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এবং আমরা জানি আমাদের মহারাষ্ট্রেই কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা সর্বাধিক রয়েছে। ঠিক আছে, টোটাল 5টা সাইট আমাদের মহারাষ্ট্রতে অবস্থান করছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত। আর কি আমরা দেখতে পাচ্ছি, এই যে অজন্তার কেভের যে সমস্ত গুহা চিত্রগুলো দেখা যায়, যেগুলো বৌদ্ধ জাতকের গল্প অনুসরণ করে আঁকা হয়েছিল, সেই সমস্ত গুহা চিত্রগুলো বিখ্যাত রেড অকার এবং ল্যাপিস লাজুলি রং ব্যবহার করা হয়েছিল। খুবই দামি যে রংগুলো, সেই রং যেটা ল্যাপিস লাজুলি, যেটা তোমাদের প্রাচীন যুগের কিন্তু একটা খুবই দামি এক্সপেন্সিভ একটা রং, সেই দিয়েই কিন্তু এটা ব্যবহার করে আঁকা হয়েছিল। ইলোরার গুহাচিত্রের কথা যদি বলি, এখানে হিন্দু, বৌদ্ধ এবং জৈন এই 3টে সম্প্রদায়, 3টে ধর্মেরই আমরা এখানে মিক্সড আর্ট দেখতে পাবো। যেরকম মিক্সড ধর্মের মিশ্রণ আমরা এখানে দেখতে পাবো, 3টেরই আমরা এখানে গুহাচিত্র বলো, যাই হোক খোদাই করা যে সমস্ত ভাস্কর্য পাচ্ছি সেগুলো আমরা এখানে দেখতে পাবো। রাষ্ট্রকূট রাজবংশের সময় এটা তৈরি করা হয়েছিল, এবং এখানে কৈলাস টেম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টেম্পল, যেটা বিশ্বের বৃহত্তম এক শিলা স্থাপত্য। তার মানে কি, তোমরা এখানে দেখতে পাবে রয়েছে ছবিটা, কৈলাস টেম্পল হচ্ছে একমাত্র একটা টেম্পল যেটা ইলোরাতে অবস্থিত, যেটাকে একটাই পাথর কেটে, মানে একটা বিরাট সাইজের পাথর, সেটাকেই কেটে কেটে কৈলাস মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের ইতিহাসের পাতায় ইম্পর্টেন্ট, আমাদের কোয়েশ্চেনের পাতাতেও কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন এই সমস্ত জায়গা থেকে আসে। আচ্ছা, আরেকটা যেটা আমরা দেখতে পাবো, দ্যাট ইজ এলিফ্যান্টা গুহা, যেটাও আমাদের মুম্বাইতে অবস্থিত, অর্থাৎ মহারাষ্ট্রের মধ্যেই। তো এই এলিফ্যান্টা গুহা ভগবান শিবের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। তো এটা জেনে রাখো, যেখানে আমরা ত্রিমূর্তি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এলিফ্যান্টা গুহাতে আমরা ত্রিমূর্তি দেখতে পাচ্ছি। তো এই 3টে জায়গা আমরা পড়লাম, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। বারাবারা কেভ যেটা বিহারে রয়েছে, অজন্তা ইলোরা যেটা মহারাষ্ট্রে রয়েছে, এবং আমাদের এলিফ্যান্টা কেভ যেটাও মহারাষ্ট্রে রয়েছে, বাট স্পেসিফিক্যালি যদি উল্লেখ করে দেয় মহারাষ্ট্রের কোথায় রয়েছে, তাহলে হবে মুম্বাইতে রয়েছে। চলো নেক্সট চলে আসি, আমরা একটু দিল্লি ঘুরে আসি। দিল্লির দিকে যদি আমরা যাই, তাহলে রেড ফোর্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। রেড ফোর্ট শাহজাহানের দ্বারা নির্মাণ করা হয়েছিল, সালটা ভীষণ ভালো করে খেয়াল রাখবে, 1648-এ এটাকে নির্মাণ করা হয়েছিল। এই প্রত্যেকটা যে ছোট্ট ছোট্ট আমি সেন্টেন্স এনেছি, প্রত্যেকটা সেন্টেন্স থেকেই কিন্তু প্রশ্ন দিতে পারে, তাই প্রত্যেকটা সেন্টেন্সকে খুঁটিয়ে পড়বে। লাল বেলে পাথর বা রেড স্যান্ডস্টোন দিয়ে এটা তৈরি, এবং এটা ভারতের সার্বভৌমত্বের একটা সিম্বল হিসেবে উঠে আসে। আমাদের দেখবে নোটের মধ্যে তোমাদের কাছে একটা প্রশ্নই থাকলো, বলো যে এই যে রেড ফোর্টের চিত্র আমরা কোন নোটে দেখতে পাই, কোন ভারতীয় নোটে দেখা যায়? এটা তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো। এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে, এবং এনটিপিসিতেও কিন্তু এই টাইপের প্রশ্ন এসেছে। তো তোমাদের কাছে এগুলোও খেয়াল রাখতে হবে, এগুলো প্রত্যেকটাই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ছে, অর্থাৎ আশেপাশে আমরা যা যা দেখছি সেগুলোর থেকেই প্রশ্ন অ্যারাইজ করবে। তো এটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে জানাবে। আর এটা কোন নদীর ধারে অবস্থিত সেখান থেকে প্রশ্ন আসে। ইনফ্যাক্ট কি দিল্লি কোন নদীর ধারে অবস্থিত, দিল্লি পার্টিকুলার শহরটা কোন নদীর ধারে অবস্থিত সেখান থেকেও প্রশ্ন দেয়। তো যমুনা নদীর ধারে এটা অবস্থিত। সেরকম ভাবেই ধরো কলকাতা বা হাওড়া কোন নদীর ধারে অবস্থিত, হুগলি নদীর ধারে অবস্থিত। উজ্জয়িনী একটা খুবই ইম্পর্টেন্ট সিটি, সেটা কোন নদীর ধারে অবস্থিত, শিপ্রা। তো এই টাইপের কোন নদীর ধারে কোন ইম্পর্টেন্ট সিটি বা কোন ইম্পর্টেন্ট জায়গা, স্থাপত্য, ভাস্কর্য অবস্থিত, কোন নদীকে ঘিরে কোন বিরাট সভ্যতা গড়ে উঠেছিল, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। খাতায় নোট করছো তো প্রত্যেকে? খাতায় কিন্তু নোট করে নিয়ে এই জায়গাগুলো, কারণ এখান থেকে প্রশ্ন দেয়। আচ্ছা, নেক্সট চলে আসো আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট আমরা দেখতে
দেখতে পাবো ইউপিতে, ঠিক আছে, আগ্রা ফোর্ট আমরা দেখতে পাবো ইউপিতে, এবং তার সাথে আমাদের ভুলে গেলে চলবে না সেখানেই রয়েছে আমাদের তাজমহল, অবশ্যই ভুলে গেলে চলবে না, তাজমহলও কিন্তু সেখানেই রয়েছে। আচ্ছা, আগ্রা ফোর্টের কথা যদি বলি, মূলত বাদলগড় মানে জায়গাটাতে এটা অবস্থিত, আকবর দ্বারা এটাকে সংস্কারও করা হয়েছিল। গোয়ালিয়র ফোর্ট আমাদের কোথায় অবস্থিত? চলো একদম মিডল ইন্ডিয়াতে আমরা যদি চলে আসি, সেন্ট্রাল ইন্ডিয়া, সেখানে আমরা মধ্যপ্রদেশ পাচ্ছি, এবং এই মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে গোয়ালিয়র ফোর্ট, যেটা কে তৈরি করেছিলেন? রানা মানসিং তোমার। এখান থেকে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, রানা মানসিং তোমার তিনি কিন্তু গোয়ালিয়র ফোর্ট তৈরি করেছিলেন। এবং এই গোয়ালিয়র ফোর্টের আরেকটা নিকনেম আছে, ডাকনাম আছে, তাকে বলা হয় গিব্রাল্টার অফ ইন্ডিয়া। মনে রেখো, বাবর একে গ্লাস টাইলসের জন্য প্রশংসা করেছিলেন। এখানে যে তোমার নির্মাণটা করা হয়েছে না, এখানে গ্লাস টাইলস ব্যবহার করা হয়েছে, কাচের ওপরে আঁকা, জানো তো তোমরা, তো সেই ব্যাপারটা কিন্তু আমরা এই ফোর্টের মধ্যে দেখতে পাই। খুব সুন্দর দেখতে গোয়ালিয়র ফোর্ট। যদি কেউ ঘুরে আসো এমপিতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। পাশাপাশি দেখো জয়সালমীর ফোর্ট, ওয়াও, রাজস্থানে চলে গেছি আমরা। রাজস্থানে দেখো আমাদের রয়েছে জয়সালমীর ফোর্ট, যেটা রাওয়াল জয়সাল দ্বারা নির্মাণ করা হয়েছিল। এটাকেই আমরা সত্যজিতের ভাষায় সোনার কেল্লা বলে থাকি। অর্থাৎ এখানে যখন সূর্যটা পড়ে না, এটা চকচক চকচক করতে থাকে এবং মনে হয় যেন সোনা দিয়ে তৈরি এই কেল্লা, এতটাই বিউটিফুল লাগে দেখতে। তো তার কারণই হচ্ছে এটা হলুদ বেলে পাথরে তৈরি, ঠিক আছে, তার কারণই হচ্ছে এটা হলুদ বেলে পাথরে তৈরি। তাই জন্যই মুকুল ভেবেছিল যে এটা বোধহয় সোনার কেল্লা, আর ফেলুদা সেখান থেকে আবিষ্কার করে নিয়েছিল যে না, সোনার কেল্লা মুকুল বলছে বটে, বাট এটাই হলো আমাদের ইতিহাসের পাতায় অবস্থিত জয়সালমীর ফোর্ট। আমি মজা করে করে তোমাদেরকে বলছি, কিন্তু এগুলোই নোট করো, এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। কাংড়া ফোর্ট আমরা পাচ্ছি হিমাচল প্রদেশে। তো কাংড়া ফোর্ট হচ্ছে ভারতের প্রাচীনতম দুর্গ বা ওল্ডেস্ট ফোর্ট হয়ে যাচ্ছে কাংড়া ফোর্ট। হিমালয়ের মধ্যে এটা বৃহত্তম। ভুমা চাঁদ দ্বারা এটা নির্মাণ করা হয়েছিল। কাংড়া ফোর্ট কে নির্মাণ করেছেন? আগ্রা ফোর্ট কে নির্মাণ করেছেন? তাজমহলকে নির্মাণ করেছেন? রেড ফোর্ট, গোয়ালিয়র ফোর্ট, এগুলো কাদের দ্বারা নির্মাণ করা হয়েছিল, কোন রাজবংশের টাইমে এটা নির্মাণ করা হয়েছে, এগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে নোট ডাউন করে রেখো। আচ্ছা, রেড ফোর্ট সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। এই বছর ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের একটা কনভেনশন হয়েছিল, সম্মেলন হয়েছিল, এবং ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়া সেটাকে হোস্ট করেছিল। এবং কোথায়, কোন জায়গাটায় এটা হোস্ট করা হয়েছিল? রেড ফোর্ট থেকে। এটা এই রেড ফোর্টেই অ্যারেঞ্জ করা হয়েছিল এর কনভেনশন, ঠিক আছে। এবং সব থেকে মজাদার ব্যাপার, রেড ফোর্ট কিন্তু ইটসেলফ একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেখানেই ইউনেস্কো থেকে এই ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট প্রদান করা হয়েছিল, মানে ইন্ডিয়ার তরফ থেকে। আর আমাদের ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা উৎসব বলা যেতে পারে, সেটা হলো আলোর উৎসব, দিওয়ালি বা দীপাবলি, সেটাকে কিন্তু ইনক্লুড করা হয়েছে আমাদের ইনট্যাঞ্জিবল কালচারাল লিস্টের মধ্যে, ঠিক আছে। তো এটা মনে রেখো। নেক্সট চলে আসো, আমরা দক্ষিণের দিকে চলে যাই, দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারতে। আমরা সেন্ট্রাল ইন্ডিয়া ঘুরে নিলাম, নর্থ ইন্ডিয়া ঘুরে নিলাম, ওয়েস্ট ইন্ডিয়া ঘুরে নিলাম, বা এবার আমরা চলে আসবো আমাদের সাউথ ইন্ডিয়াতে। সাউথ ইন্ডিয়াতে আমরা পেয়ে যাব গোলকুন্ডা ফোর্ট, এবং আমার ভীষণ ভীষণ পছন্দের একটা ফোর্ট, এখানে সায়েন্স কথা বলে রীতিমতো। তো এই গোলকুন্ডা ফোর্ট আমাদের হায়দ্রাবাদে অবস্থিত। কাকাটিয়া রাজবংশ থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছিল, এবং পরে সেটা কুতুব শাহী দ্বারা পুনর্নির্মাণ করা হয়। এইখানে এইটার জন্যই আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে যে ফাতেহ দরজাতে, মানে এটা একদম এন্ট্রান্স পয়েন্টে গিয়ে একটা মাথার উপরে ঘন্টা রাখা আছে, ঠিক আছে। এবং ওইখানে যদি তুমি গিয়ে সদর দরজা আমরা যেটাকে বলে থাকি আর কি, সেখানে দিয়ে তুমি কোনো নতুন অতিথি এলো বা কোনো গেস্ট এলো বা কোনো খবর এলো, ইম্পর্ট্যান্ট একটা কোনো খবর বই নিয়ে আসা হয়েছে, তুমি ওখানে তালি মারলে, সেই তালি তোমার কিন্তু শোনা যাবে 1 কিলোমিটার, হাততালি দিলে 1 কিলোমিটার দূরে বালা হিসার প্যাভিলিয়ন পর্যন্ত সেটা শোনা যেত। মানে তুমি ওখানে নর্মাল হাততালি দেবে, সেটা 1 কিলোমিটার দূরে পাওয়া যে তোমার হিসার প্যাভিলিয়ন রয়েছে সেইখান অবধি শোনা যাবে। মানে এটা অদ্ভুত একটা অ্যাকাউস্টিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা একটুখানি নোট ডাউন করে রেখো।
নেক্সট আমরা চলে আসি গোল গম্বুজ। গোল গম্বুজ আমাদের বিজাপুরে অবস্থিত মোহাম্মদ আদিল শাহের সমাধি দেখতে পাওয়া যায় এখানে, এবং ভারতের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডোম বলা হয় এটাকে, বৃহত্তম গম্বুজ হয়ে যাচ্ছে এই গোল গম্বুজ। দৌলতাবাদ ফোর্ট আমরা দেখতে পাচ্ছি ঔরঙ্গাবাদে অবস্থিত, এবং এটা ঔরঙ্গজেবের একটা শহর। ঔরঙ্গাবাদ নিশ্চয়ই জানো, তার নাম অনুসারেই করা হয়েছিল। মোহাম্মদ বিন তুঘলকের রাজধানী কিন্তু এখানে অবস্থিত। আর মানে তিনি কিন্তু মোহাম্মদ বিন তুঘলক এই ঔরঙ্গাবাদেই তার রাজধানী স্থানান্তর করেছিলেন, নিশ্চয়ই মনে আছে তোমাদের। তিনি কিন্তু সেখানেই তার রাজধানী স্থানান্তর করেছিলেন, এবং শত্রুদের বিভ্রান্ত করার জন্য একটা গোলক ধাঁধা এখানে রয়েছে, যেটাকে আমরা মেজ বলি। গোলক ধাঁধা কিন্তু এখানে অবস্থান করছে, তো এটা খুবই ইন্টারেস্টিং জায়গা। শ্রীরঙ্গপট্টনম দুর্গ রয়েছে, যেটা কর্ণাটকে অবস্থিত। টিপু সুলতানের প্রাসাদ এখানে আমাদের রয়েছে, এবং এটা কাবেরী নদীর কাছে অবস্থিত। তো এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, জেনে রাখলে। নেক্সট চলে আসো এবার মন্দিরে চলে যাই। আমরা ভারতবর্ষে 3 রকমের মন্দির দেখতে পাই, ঠিক আছে? কি রকম? নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া এবং দুটোর মিক্সড, যেটা আমরা পশ্চিম ভারত বা সেন্ট্রাল ভারতের মধ্যে দেখতে পাই। উত্তর ভারতে আমাদের যেটা দেখা যায় দ্যাট ইজ তোমার নাগারা স্টাইল। দক্ষিণ ভারতে যেটা দেখতে পাই দ্যাট ইজ দ্রাবিড়িয়ান স্টাইল, এবং এই দুটোর মিক্সড যেটা দেখা যায় সেটা হলো ভেসারা বা মিক্সড স্টাইল, ঠিক আছে? তো নাগারা স্টাইল যেটা নর্থ ইন্ডিয়াতে দেখা যায়, সেখানে একাধিক টাওয়ার থাকে, শিখর থাকে, মানে তার যে স্থাপত্যটা সেটা একটু অন্যরকম হয়। অপরদিকে পিরামিডের আকারে তৈরি করা হয় দ্রাবিড়িয়ান দ্রাবিড়িয়ান স্টাইলের যে মন্দিরগুলো সেগুলো, ঠিক আছে? তো খাজুরাহের মন্দির হচ্ছে আমাদের এটার উদাহরণ। কৈলাসনাথ টেম্পল হয়ে গেল, এই যে সোমনাথের মন্দির, এগুলো কিন্তু আমরা নর্থ ইন্ডিয়াতে দেখতে পাবো, এবং এগুলো হচ্ছে আমাদের নাগারা স্টাইলের মন্দিরের উদাহরণ। তোমাদের এখানে মন্দিরটা কোন স্টাইলে নির্মিত, এখান থেকে প্রশ্ন দিতে পারে। আর দ্রাবিড়িয়ান স্টাইলের মধ্যে আমরা গোপুরম পেয়ে যাই, যেটা হচ্ছে গেট। গোপুরম হচ্ছে গেট, ঠিক আছে? সামনে যে গেটটা থাকে, দেবদেবীরা বাইরেই থাকে। এখানে পিরামিড আকৃতির টাওয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বাইরে থেকেই তোমরা দেখবে বিভিন্ন দেবদেবীদের মূর্তি খোদাই করে করে রাখা আছে। উদাহরণ হলো বৃহদেশ্বর মন্দির, ভেরি মানে স্পেসিফিক আমরা উদাহরণ হিসেবে এটাকে নিতে পারি। চিদম্বরমের মন্দিরও তাই আছে, ঠিক আছে? ভেঙ্কটেশ্বর মন্দিরেও আমরা এটা দেখতে পাবো। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই দ্রাবিড়িয়ান স্টাইলে তৈরি। আর ভেসারা বা মিক্সড স্টাইল যেটা, সেটা হলো পট্টাডাকল স্মারক যেটা রয়েছে, বা পট্টাডাকল মন্দির যেটা রয়েছে, সেখানে আমরা ভেসারা স্টাইল দেখতে পাই, যেখানে উত্তর দক্ষিণ দুটো স্টাইলকেই মিক্সড আপ করা হয়েছে। এখানে তোমাদের একটা টোটাল চার্ট আমি দিয়ে দিয়েছি, চলে আসো। এই চার্টের মধ্যে বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলো রাখা হয়েছে, যেগুলো মেমোয়ার বলা হয়ে থাকে, বা যেগুলো কারোর স্মৃতিতে বানানো হয়েছিল, যে সমস্ত স্তম্ভ কারা নির্মাণ করেছিলেন এবং সেটা কোথায় অবস্থিত। এই চার্টটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে কিন্তু এই চার্টটা অন্তত পড়বে। তাজমহল যেটা শাহজাহান 1653-তে তৈরি করেছিলেন তার ওয়াইফের মেমোরিতে, এবং সেটা আগ্রাতে অবস্থিত। হাওয়া মহল যেটা মহারাজা সওয়াই প্রতাপ সিং তৈরি করেছিলেন 1799-এ, তো সেটা জয়পুর, যেটাকে আমরা পিঙ্ক সিটি বলে থাকি, সেখানে রয়েছে। চারমিনার রয়েছে কুলি কুতুব শাহের আমলে তৈরি, বা তিনি তৈরি করেছিলেন 1591-এ, এবং সেটা হায়দ্রাবাদে অবস্থিত। গেটওয়ে অফ ইন্ডিয়া আমরা যেটাকে বলে থাকি, 1924-এ এটা তৈরি করা হয়েছিল। এটা ব্রিটিশ সরকার দ্বারা নির্মাণ করা হয়েছিল। রাজা পঞ্চম জর্জের আগমন স্মরণে এটা নির্মাণ করা হয়েছিল, মুম্বাইতে রয়েছে। ইন্ডিয়া গেট যেটা রয়েছে, এডউইন লুইটেন্স তিনি হচ্ছেন এর আর্কিটেক্ট, এবং দেখতেই পাচ্ছ এখানে ছবিও রয়েছে, যেটা দিল্লিতে রয়েছে, এবং সেটা প্রথম বিশ্বযুদ্ধের একটা স্মৃতিসৌধ হিসেবে নির্মাণ করা হয়েছিল। এছাড়া বিবি কা মকবারা, ঠিক আছে, বিবি কা মকবারা আজম শাহ তৈরি করেছেন, যিনি ঔরঙ্গজেবের পুত্র, ঠিক আছে? এবং এটা ঔরঙ্গাবাদে অবস্থিত, যেটাকে আমরা দাক্ষিণাত্যের তাজমহল বলে থাকি। তাজমহল তো শাহজাহান তৈরি করেছেন, আবার আমরা আজম শাহকে দেখতে পাবো, যিনিও এরকম একটা মন্দির তৈরি করেছিলেন, বা এরকম একটি স্থাপত্য তৈরি করেছিলেন, যেটা হলো বিবি কা মকবারা। তিনিও তার ওয়াইফের স্মরণেই কিন্তু এটা তৈরি করেছিলেন, এবং সেটাকে দাক্ষিণাত্যের তাজমহল বলে অভিহিত করা হয়ে থাকে। তো
এগুলো হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট তোমাদের জানিয়ে দিচ্ছি। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করতে ভুলো না এবং সকলের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ এরকম ইন্টারেস্টিং ক্লাস যদি তোমরা আরো পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেও জানিও, ঠিক আছে? চলো, আরো কিছু আমাদের জানা বাকি আছে, সেগুলো আমরা জেনে নিই। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যদি টোটাল বলি তাহলে আমাদের ইন্ডিয়াতে কতগুলো রয়েছে এখনো পর্যন্ত 2025 সালের হিসাব অনুযায়ী টোটাল 44টা হয়েছে। সর্বশেষ যেটা অ্যাড হয়েছে দ্যাট ইজ মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, যেটা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এছাড়া 43তম রয়েছে মাইডাম, 42তম হলো হয়সালা বা হয়সালার মন্দির, 41তম হলো শান্তিনিকেতন যেটা আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমে রয়েছে, 40তম হলো ঢোলাভিরা যেটা গুজরাটে রয়েছে। তো কোনটা কোথায় অবস্থিত পুরো ম্যাপ পয়েন্টিং এর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিও এটা। নেক্সট চলে আসো প্রাকৃতিক ইউনেস্কো সাইট, মানে যেগুলো ন্যাচারালি আমরা ইউনেস্কো সাইট হিসেবে পাচ্ছি এবং কিছু যেগুলো ম্যাক্সিমামই আমাদের নয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নয় আমাদের ন্যাশনাল পার্ক, এই ধরনের কিছু খেতাব তাদেরকে দেওয়া হয়েছে। যেমন দেখো কাজিরাঙাতে আমরা ওয়ান হর্নড রাইনোসরাস দেখতে পাই এবং এইটার জন্যই কিন্তু কাজিরাঙা খুব বিখ্যাত। আর আমরা পশ্চিমবঙ্গের জলদাপাড়াতে এই তোমার মানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাই। ভারতের মধ্যে এরকম দুটো জায়গায় কিন্তু রয়েছে। এছাড়া কাঞ্চনজঙ্ঘা দেখো, যেটাকে মিক্সড হেরিটেজ সাইটের মধ্যে আমরা ফেলতে পারি, এটা একমাত্র আমাদের মিশ্র হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। সুন্দরবন, যেটা বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এখানে রয়েছে এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এটা বিখ্যাত। দুটো জিনিস, একটা ম্যানগ্রোভ অরণ্য আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার, তাই জন্য বায়োডাইভার্সিটি এখানে মারাত্মক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কেওলাদেও রাজস্থানে অবস্থিত, এটা কৃত্রিম জলাভূমি, কিন্তু এটা রামসার সাইট হিসেবে ভারতবর্ষে প্রথম ডিক্লেয়ার করা হয়েছিল। উড়িষ্যার চিলিকা লেক এবং রাজস্থানে অবস্থিত কেওলাদেও, এই দুটো সাইটকে কিন্তু প্রথম রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়। তো সেটাও আমরা এখানে দেখতে পাবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে প্রশ্ন দেয় যে কেওলাদেওতে কোন ধরনের পাখির আগমন ঘটে, সেটা হলো সাইবেরিয়ান ক্রেন, এই পাখির আগমন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মাউন্টেন রেলওয়েজ রয়েছে, যেটা দার্জিলিং, নীলগিরি এবং কালকা শিমলা, এই তিনটে রেলওয়েজ যে আমরা দেখতে পাই, এটাও কিন্তু ইউনেস্কোর সাইটের মধ্যেই পড়ছে। এবার চলে আসো আমাদের ভারতের বিখ্যাত সমস্ত শহর আর তাদের ডাকনাম। ফার্স্টেই দেখো জয়পুর রয়েছে গোলাপি শহর, যোধপুর হচ্ছে নীল শহর বা এটাকে আমরা সূর্যনগরী বলে থাকি, যেখানে প্রথম সূর্যের আলোটা এসে পড়ে, ব্লু সিটি বা সান সিটি বলা হয়। আহমেদাবাদ রয়েছে ভারতের ম্যানচেস্টার, ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বা গার্ডেন সিটিও বলা হয়ে থাকে, উদ্যান নগরীও বলা হয়। উদয়পুর হলো হ্রদের শহর, কলকাতা হলো সিটি অফ জয়, সিটি অফ কালচার। জামশেদপুর হলো ভারতের ইস্পাত শহর বা স্টিল সিটি বলা হয়, টাটার উদ্ভব এখানে। এবং অমৃতসর স্বর্ণ শহর বা গোল্ডেন সিটি, কারণ গোল্ডেন টেম্পল রয়েছে আমাদের এখানে। নেক্সট দেখো ভারতের জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা আমাদের কলকাতার বুকে অবস্থিত এবং সেই ইন্ডিয়ান মিউজিয়ামে সর্বকনিষ্ঠ যাকে রাখা হয়েছে, অ্যাপয়েন্ট করা হয়েছে, তো তোমরা বলে দাও তার নামটা কি, অবশ্যই তোমরা এটা আমাকে কমেন্ট করে জানিও। ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম একটি মিউজিয়াম। এছাড়া ন্যাশনাল রেল মিউজিয়াম রয়েছে আমাদের নিউ দিল্লিতে, সালারজাং মিউজিয়াম রয়েছে আমাদের হায়দ্রাবাদে এবং এখানে একটা খুব বিখ্যাত ঘড়ি রয়েছে, জানো নিশ্চয়ই সালারজাং মিউজিয়ামে, যে ঘড়িটা সেই প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত কিন্তু টাইম দেয়। আচ্ছা, এখন আর হচ্ছে ক্যালিকো মিউজিয়াম অফ টেক্সটাইল, যেটা আহমেদাবাদে অবস্থিত, টেক্সটাইল জাদুঘর। এছাড়া রয়েছে সেলুলার জেল, যেটা পোর্ট ব্লেয়ারে অবস্থিত, যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো ব্রিটিশ পিরিয়ডের টাইমে, তাদেরকে কিন্তু সেলুলার জেলে রাখা হতো। তো সেই জেল যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। নেক্সট আধুনিক স্থাপত্যের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, লোটাস টেম্পল, রাষ্ট্রপতি ভবন এবং রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। তো এই তিনটে স্থাপত্য আমরা দেখতে পাই যেগুলো মডার্ন স্টাইলে নির্মাণ করা হয়েছে এবং একদম আধুনিক স্থাপত্য, কিন্তু সারা বিশ্বে দাগ কেটে গেছে। তো এই তিনটেও আমরা মাথায় রাখবো। কোথায় অবস্থিত, এটার স্থপতি কারা, হ্যাঁ, যেটা রাষ্ট্রপতি ভবন, এটাও কিন্তু এডউইন লুটেন্সি তৈরি করেছিলেন। তো স্থপতি থেকে প্রশ্ন দেয় এবং 1936
1996-এ এটা তৈরি করা হয়েছিল। পাশাপাশি ফরিবার্জ সাহেবা তিনি কিন্তু এই লোটাস টেম্পল তৈরি করেছিলেন, আর ফ্রেডরিক উইলিয়াম তিনি ছত্রপতি শিবাজি টার্মিনাস তৈরি করেছিলেন। তো এগুলো একটু মাথায় রাখবো আমরা প্রত্যেকে। নেক্সট চলে আসো আমাদের জাতীয় প্রতীক, যেগুলো ন্যাশনাল সিম্বল ইম্পর্ট্যান্ট। তার মধ্যে দেখো সাঁচি স্তূপের অশোক স্তম্ভ রয়েছে আমাদের, যার যেটাকে আমরা যে অশোক স্তম্ভকে আমরা সমস্ত ইম্পর্ট্যান্ট আমাদের যে অ্যাওয়ার্ডস রয়েছে যাই রয়েছে আমাদের ইন্ডিয়ার মানে পুরো এমব্লেম আমরা বলতে পারি এটাকে। প্রাচীনতম দুর্গ আমাদের কাংড়া ফোর্ট, বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ, শেরশাহ সূরির সমাধি আমরা সাসারাম বিহারে দেখতে পাই, বুলান দরওয়াজা যেটা আকবরের দ্বারা নির্মাণ করা হয়েছিল গুজরাট জয়ের পরে এবং সেটা ফতেপুর সিক্রিতে অবস্থিত, কালো প্যাগোডা বা ব্ল্যাক প্যাগোডা আমরা সূর্য মন্দিরকে বলে থাকি যেটা উড়িষ্যার কোনারকে অবস্থিত। আর এই ছিল আমাদের আজকের ইম্পর্ট্যান্ট ক্লাস। এবং এই ইম্পর্ট্যান্ট ক্লাস মানে এইভাবে তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমরা বিকেল 4টের সময় আমার যে ক্লাস হয়ে থাকে এই চ্যানেলে সেটা মিস করো না। আমি ওখানেও তোমাদের এইভাবেই জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে থাকি। পাশাপাশি তোমরা যদি এইভাবে তোমাদের বেসিক নলেজকে আরও স্ট্রং বানাতে চাও, আরও শক্তপোক্ত করতে চাও, যাতে 2026-এ রেল এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো, শুধু তো একটা চ্যাপ্টার পড়লে বা একটা সাবজেক্ট পড়লেই হবে না, সমস্ত সাবজেক্টগুলোকেই তোমাদের স্ট্রং করতে হবে। তার জন্য আমাদের অফলাইন এবং অনলাইন দুটোতেই অ্যাডমিশন শুরু হয়ে গেছে রেলওয়ের ব্যাচের। তো তুমি যদি অনলাইন ব্যাচে ভর্তি হও তাহলে আমাদের 27শে ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, আর তুমি যদি অফলাইন ব্যাচে ভর্তি হও তাহলে 16ই মার্চ থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। যদি ডিটেল জানতে চাও অবশ্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে তোমরা আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো যে কি আমরা সুবিধা পাচ্ছি এই ব্যাচগুলোতে। শুধু এইটুকু বলে দিচ্ছি, এই অফলাইন বা অনলাইন এই দুটো ব্যাচেই যদি তোমরা পড়াশোনা করো বা ভর্তি হও তাহলে তোমাদের সিলেকশন না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের পাশ থেকে সরছি না। তো মক টেস্ট থেকে শুরু করে তোমাদের বই গাইডেন্স থেকে শুরু করে 1-to-1 যে আমাদের ডাউট ক্লিয়ারিং হয় সেখান থেকে শুরু করে লাইভ ক্লাস, তার রেকর্ডেড ক্লাস দেওয়া, সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করব অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন। তো ডিটেল জানতে হলে অবশ্যই এই নাম্বারে ফোন করে নিও। এছাড়া আমাদের সাপোর্টের নাম্বারও তোমরা স্ক্রিনে পেয়ে যাবে 8130209247, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই এই দুটো ব্যাচেই যদি জয়েন করতে হয় ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড ইজ Y1012, এটা ভুলবে না। Y1012 কোডটা ইউজ করে নিলে তোমরা অফলাইন অনলাইন দুটো ব্যাচের ক্ষেত্রেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে আমি এই পর্যন্তই রাখছি আজকের ক্লাসটা, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা থাকলে আমি ওখানেও লিঙ্ক শেয়ার করে দেবো। চলো তাহলে এরকম ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমাকে কমেন্ট করে জানিও এই ক্লাসের নিচেই, এবং অবশ্যই সেশনটাকে লাইক ও শেয়ার করে দিও। টাটা।